যতই আপনি প্রেস কনফারেন্সে এসে এই কথাটা বলুন যে আই অ্যাম দ্য সেম গাই যে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতিয়েছে, আই এম দ্য সেম গাই যার আন্ডারে একটা ইয়াং টিম ইংল্যান্ডে গিয়ে ভালো করেছে, আই এম দ্য সেম গাই যে এশিয়া কাপ জিতিয়েছে, মানে অ্যাজ এ ইন্ডিয়ান হেড কোচ, প্রশ্ন তো উঠবেই বস, প্রশ্ন তো উঠবে, আর প্রশ্ন উঠছে। দেখুন, গৌতম গম্ভীর অ্যাজ এ ইন্ডিয়ান টিম হেড কোচ থাকা উচিত না সেটা বলার মতো যোগ্যতা আমার নেই। আমি সামান্য একটু শখের জন্য খেলাধুলা করা, ক্রিকেট খেলাধুলা করা একটি ছেলে যে মাঝে মধ্যে ইউটিউবে কিছু নিজের মনের ভালো লাগার জন্য কন্টেন্ট ক্রিয়েট করি, কিন্তু অ্যাজ এ ইন্ডিয়ান ক্রিকেট ফ্যান আমাদের এই প্রশ্নগুলো তোলার জায়গা আছে, অধিকার আছে বলতে পারেন। কারণ এই যে লেগাসিটা তৈরি হয়েছে না ইন্ডিয়ান ক্রিকেট, আগেও বলা হতো যে ইন্ডিয়ান ক্রিকেট বাইরের মাঠে গিয়ে কিছু করতে না পারুক, ভাই ঘরের মাঠে কিন্তু তারা অপ্রতিরোধ্য। এটা আমরা আজ থেকে শুনছি না। যখন শুধু সচিন তেন্ডুলকারকেই আমরা শুধু ইন্ডিয়ান ক্রিকেট টিমের একমাত্র প্লেয়ার হিসাবে ভাবতাম, অপোনেন্টরা ভাবতো, সেই সময়ও তো ইন্ডিয়াতে এসে ইন্ডিয়াকে হারানোটাকে একটা ওয়ার্ল্ড কাপ জেতার মতো চ্যালেঞ্জ হিসাবে নিত অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ডের কথা তো বাদই দিন, ওরা ভাবতেও পারতো না যে এখানে এসে সিরিজ জিতবে। তো সেই যে লেগাসিটা তৈরি হয় আফটার দ্যাট মোহাম্মদ আজহারউদ্দিনের সময়, দেন সৌরভ গাঙ্গুলি, তারপর রাহুল দ্রাবিড়, MS ধোনি, দেন বিরাট কোহলি, রোহিত, মানে জাস্ট টপ নচ এরা, অ্যান্ড দেন রোহিত শর্মা, যেটা কন্টিনিউ করে গেছে সেই এত বছর ধরে চলা যে লেগাসিটা, সেই লেগাসিটা লাস্ট 13 মাসে জাস্ট ফিনিশড। এখন আজকে প্রেস কনফারেন্সে এই হোয়াইট ওয়াশ হয়ে যাওয়ার পর লাস্ট 13 মাসে দুটো সিরিজ আপনি জিতেছেন বাংলাদেশ আর ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে, আর দুটো সিরিজে আপনি হোয়াইট ওয়াশ হয়েছেন নিউজিল্যান্ড আর সাউথ আফ্রিকার কাছে, ঘরের মাঠে। বাই দ্য ওয়ে, ইংল্যান্ডে আমি এখনও মনে করি ইংল্যান্ডে গিয়ে ইন্ডিয়া 3-1 জিততে পারত, কিন্তু ইন্ডিয়া 2-2 ড্র করে এসেছে। অবশ্যই দ্যাটস এ গুড রেজাল্ট, বাট এই গুড রেজাল্টটা এখন ইন্ডিয়া যে স্ট্যান্ডার্ডে নিজেদের ক্রিকেটকে নিয়ে গেছে না, ইন্ডিয়া এখন আর কোনো টেস্ট সিরিজ ড্রকে গুড রেজাল্ট বলতে পারে না, আমার এটা মনে হয়, বিকজ আমরা সেই স্ট্যান্ডার্ডটা তৈরি করে ফেলেছি অ্যাজ এ ক্রিকেট টিম। গৌতম গম্ভীর বলছে চ্যাম্পিয়ন্স ট্রফি তার আন্ডারে জেতা হয়েছে, সত্যি কি তাই? কারণ রোহিত শর্মা কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার সমস্ত ক্রেডিট দিয়েছিল রাহুল দ্রাবিড়কে, কারণ একটা প্রসেস ওই টাইম থেকে শুরু হয়েছিল। আর আমরা সবাই জানি যতদিন রোহিত শর্মা ছিল ততদিন গৌতম গম্ভীর কিন্তু কোনো ডিসিশন নিতে পারেনি, সব সব ডিসিশন রোহিত শর্মার ছিল। 4টে স্পিনার খেলানো, ওখানে রোহিত শর্মার ডিসিশন ছিল। আরেকটা যে বিষয় ছিল সেটা হচ্ছে তখন কি এক্সপেরিমেন্ট হতো না, তখনও এক্সপেরিমেন্ট হয়েছে, অনেক ধরনের এক্সপেরিমেন্ট হয়েছে। ওয়ানডে ক্রিকেটে এক্সপেরিমেন্ট হয়েছে, 4টে স্পিনার খেলানো, T20তে এক্সপেরিমেন্ট হয়েছে, কিন্তু টেস্ট ক্রিকেটকে নিয়ে কিন্তু এই রকম নোংরা এক্সপেরিমেন্ট হয়নি। টেস্ট ক্রিকেট অলওয়েজ এক্সপার্টদের জায়গা। এক্সপার্ট ইন দ্য সেন্স আমি বলতে চাইলাম যারা যে পজিশনটাতে খেলে এক্সপার্ট। আপনার কি মনে হয় সচিন তেন্ডুলকার যে সারাটা জীবন বেশিরভাগ সময়টা হোয়াইট বল ক্রিকেটে ওপেন করেছে, ইভেন মনে করে দেখুন একটা টাইম ছিল সচিন, সৌরভ, দ্রাবিড় এরা কিন্তু রেড বলে পর্যন্ত ওয়ানডে ক্রিকেট খেলেছে। রেড বল ওয়ানডে ক্রিকেট হতো তখন, দিনের বেলা যে ম্যাচগুলো হতো সব রেড বল ওয়ানডে ক্রিকেট হতো, সেখানে রেড বলে কিন্তু সচিন তেন্ডুলকারই ওপেন করেছেন। তো সচিন তেন্ডুলকারের পক্ষে সম্ভব ছিল না টেস্ট ক্রিকেটে ওপেন করা? অবশ্যই সম্ভব ছিল, কিন্তু না, টেস্ট ক্রিকেট নিয়ে মজা ঠাট্টা চলে না, টেস্ট ক্রিকেট নিয়ে র্যান্ডাম এক্সপেরিমেন্টস চলে না। টেস্ট ক্রিকেট ইজ সামথিং এলস, ওটা একটা অন্য লেভেল। আপনি T20 ক্রিকেটে আপনি টোটাল 11টা প্লেয়ারের মধ্যে 6টা অলরাউন্ডার খেলাতে পারেন, বিকজ ওখানে 4 ওভার ম্যাটার করে, 4টে ওভার ম্যাটার করে। আপনি সেই, আর এখন T20 ক্রিকেট যেখানে যাচ্ছে তাতে আপনি জানেন যে আমি যদি 240 রানও কনসিড করে যাই ভালো ব্যাটিং পিচে, আমাদের 240 রান চেস করে দেওয়ার মতো ব্যাটিং লাগবে। তো কোথাও একটা মাইন্ডসেট T20 ক্রিকেট এরকম তৈরি হয়ে গেছে যে বোলাররা অতটা ইম্পর্টেন্ট না, বিকজ বোলাররা মার খাচ্ছে,
তো তার থেকে আমি এমন কিছু বোলার খেলাই যারা বলিংটাও করতে পারে, দরকার পড়লে ব্যাটিংটা ভালোভাবে করতে পারে। সো টি-20 ক্রিকেটে এই এক্সপেরিমেন্টটাকে তবু মানা যেতে পারে যে আপনি অর্শদীপ সিংকে বসিয়ে শিবম দুবেকে খেলালেন। কপাল ভালো তিলক বর্মা সেদিন টিকে গেছিলো, আদারওয়াইজ পাশের দেশ থেকে যে কী কী উড়ে আসতো জানা আমরা সবাই জানি। যাই হোক, বাট স্টিল ধরে নিলাম এটা করা যায়। টেস্ট ক্রিকেটে যায় না বিকজ এখানে আপনাকে লম্বা স্পেলে বল করতে হবে। এটা এক্সপার্টদের জায়গা, এটা ওই পার্টিকুলার ডিপার্টমেন্টকে যারা সামলাচ্ছে তাদের জায়গা। এখানে আপনাকে 10 ওভার 12 ওভারের টানা স্পেল করতে হয়, যেটা একটা প্রফেশনাল বোলারের পক্ষেই সম্ভব। একটা আপনার যেটা বলছেন অলরাউন্ডার নিয়ে যে শব্দটা, আপনি আমাকে কয়েকজন অলরাউন্ডার এমন বলে দিন তো যারা আমি নাম করে বলতে পারি। জ্যাক ক্যালিস, কপিল দেব, আর কিছুটা আপনি রাখতে পারেন সনাথ জয়সূর্যাকে। আমি কাইন্ড অফ এই ক্যাটাগরিতে রাখি অ্যাকচুয়ালি। সনাথ জয়সূর্যা বলিংটা এত এফেক্টিভ ছিল, কিন্তু এই বিশেষ করে আমার যেটা মনে হয়, আমার ক্রিকেট অভিজ্ঞতা যা বলে, কপিল দেব, ইমরান খান, জ্যাক ক্যালিস, এই তিনজন এমন অলরাউন্ডার আছে যাদেরকে আপনি বলিংয়ে ব্যাটিংয়ে দুটোতে একই রকম ভরসা করতে পারবেন। বিশেষ করে জ্যাক ক্যালিসের মতো অলরাউন্ডার তো পৃথিবীর ইতিহাসে নেই। আমি কিছু ক্ষেত্রে তাকে সর্বকালের সেরা অলরাউন্ডার হিসেবে রাখব। এই তিনটে ব্যতিক্রমী প্লেয়ার বাদ দিলে আপনি আমাকে এমন একটা অলরাউন্ডার দেখিয়ে দিন যে আপনাকে রেগুলার বেসিস ব্যাটিংয়ে পারফরমেন্স দেবে, রেগুলার বেসিস বলিংয়ে পারফরমেন্স দেবে। না হওয়া সম্ভব নয়। আপনি যদি বলেন রবিচন্দ্র অশ্বিন, তার ব্যাটিং অলরাউন্ডার কোনো দিনই রবিচন্দ্র অশ্বিন ছিলেন না, তিনি ছিলেন অ্যাকচুয়ালি বোলার যে ব্যাটটা করতে পারত। স্যার রবীন্দ্র জাদেজাকে নিয়ে যেটা বলা, রবীন্দ্র জাদেজা কিন্তু অ্যাকচুয়ালি বোলিং অলরাউন্ডার। 70% তার বলিং, 30% ব্যাটিং। অবভিয়াসলি ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতে খেলতে সে তার ব্যাটিংটাকে আরও বেশি শান দিয়েছে, তার ব্যাটিংটা বেটার হয়েছে। বাট আমরা তাকে অ্যাজ এ বোলার ম্যাচ উইনার হিসাবে চিনি, নাকি অ্যাজ এ ব্যাটার। তো টেস্ট ক্রিকেট নিয়ে যে মজাটা এই টিম ইন্ডিয়ার ম্যানেজমেন্ট এই মুহূর্তে করছে, গৌতম গম্ভীর আর অজিত আগারকারের এই কম্বিনেশন, দেখুন এই কথাটা তো পরিষ্কার হয়ে গেছে যে বিরাট কোহলি, এই সিরিজ হারের পর আরও পরিষ্কার হয়ে গেল যে বিরাট কোহলি রোহিত শর্মার চলে যাওয়ার মতো সময় এটা ছিল না। যখন আপনার কাছে অলরেডি আপনি পূজারা রাহানেকে নিয়ে চিন্তা আর করছেন না, তখন আপনার কাছে টেস্ট ক্রিকেটে ইউ নিড এক্সপিরিয়েন্স। অ্যাট দ্য এজ অফ 38, 39, 40 রাহুল দ্রাবিড়, সৌরভ গাঙ্গুলিরা সাকসেসফুলি টেস্ট ক্রিকেট খেলেছে। সচিন তেন্ডুলকার, বিবিএস লক্ষ্মণরা খেলেছে, অনিল কুম্বলে খেলেছে। একটা সময়ের পর সবাইকে সরতে হয়, কিন্তু তারা পরবর্তী জেনারেশনকে তৈরি করার মাধ্যম দিয়ে এই জিনিসটা করে থাকে। এখানে যে জিনিসটা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি একটা টিমে ওয়াশিংটন সুন্দর, সে একটা টেস্ট ম্যাচে ফার্স্ট ডাউন 3 নম্বর, দ্য মোস্ট ইম্পর্টেন্ট পজিশন যে কোনো ফরম্যাটে। আপনি টি-20 দেখে নিন, আপনি ওয়ানডে দেখে নিন, আপনি টেস্ট দেখে নিন। যদি তাড়াতাড়ি উইকেট যায়, এই ফার্স্ট ডাউন ব্যাটসম্যানের রোল থাকে একটা। যদি একটু পরে উইকেট যায়, তার সেই সেম ব্যাটসম্যানটাকে অন্য রোল প্লে করতে হয়। আর যদি অনেক ওপেনিং পার্টনারশিপ অনেক বড় হয়ে যায়, তখন এই ফার্স্ট ডাউন ব্যাটসম্যানটাকে আরও একটা অন্য রোল প্লে করতে হয়। তো এই 3 নম্বর পজিশনটা কোনো ছেলে খেলার পজিশন না। আর সেই পজিশনটাকে নিয়ে যেভাবে মানে এক্সপেরিমেন্টের একটা ধরন থাকে ভাই। আর যখন সব কিছু ঠিকঠাক চলছে, সেখানে কিসের এক্সপেরিমেন্ট? যেখানে আপনার অলরেডি আপনি টি-20 মানে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা একটা টিমকে পেয়েছেন আপনার। হ্যাঁ, আমি মানছি বিরাট কোহলি, রোহিত শর্মার একটা ফর্ম ডাউন গেছিল, বাট এটা আমরা সবাই একটা ট্রেডিশন দেখতে পাচ্ছিলাম লাস্ট কিছু বছর ধরে, যে ইন্ডিয়া আর স্পিনিং ট্র্যাকে আগের মতো ডমিনেটিং টিম নয়। ইন্ডিয়ার থেকে বেটার পারফরমেন্স তো অন্য প্লেয়াররা এসে করে যাচ্ছে, বাইরের প্লেয়াররা। তারা ওই মানে এটা এক্সপেক্টই করে নিচ্ছে যে আমি র্যাঙ্ক টার্নার পাবো, আর আমি সেই অনুযায়ী ওরা প্রস্তুতি নেয়, কিন্তু আমাদের প্লেয়াররা নেয় না। কারণ আমাদের যে ডোমেস্টিক ক্রিকেট, সেই ডোমেস্টিক ক্রিকেটে আপনি র্যাঙ্ক টার্নার পাবেন না। আপনি ডোমেস্টিক ক্রিকেটে এখন বেটার উল্টো সুইমিং পিচ পাবেন, যেখানে পেসাররা উইকেট নিচ্ছে। তাই জন্য ইন্ডিয়া কোথাও না কোথাও গিয়ে বর্ডার গাভাস্কার ট্রফি বলুন, এইবারে সিরিজটা বাদ দিলে
ইন্ডিয়া জিতছে টেস্ট ম্যাচ, যেখানে আগে হোয়াইট ওয়াশ হয়ে আসতো সেখানে বর্ডার গাভাস্কার ট্রফি ইন্ডিয়া 2 বার চ্যাম্পিয়ন হয়েছিল পরপর, অস্ট্রেলিয়া মাটি থেকে অস্ট্রেলিয়াকে হারিয়ে এসেছিল। আর এখানে তো লাস্ট টেস্টে এটা তো র্যাঙ্ক টার্নারও ছিল না, বাট সামথিং ইজ রং ভাই। প্লেয়ারদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে যেটা বোঝা যাচ্ছে যে সামথিং ইজ রং। আর কী রং সেটা আমরা জানি, আমরা সবাই জানি যে সাডেনলি উই হ্যাভ অ্যান ইন্ডিয়ান গ্রেগ চ্যাপেল। এবার আপনি কি করবেন? আগে তো নয় চলুন, গ্রেগ চ্যাপেল অস্ট্রেলিয়া থেকে এসেছিল, আপনি তাকে সরিয়ে দিয়েছিলেন, এখন কি করবেন? আর 2 মাস পর T20 ওয়ার্ল্ড কাপ। বাট আমার স্টিল যেটা মনে হয়, ইন্ডিয়া বা BCCI শুড শ্যাক গৌতম গম্ভীর অ্যান্ড অজিত আগারকার। এর বাইরে কোনো অপশান নেই যদি T20 ওয়ার্ল্ড কাপকে বাঁচাতে হয়। দেখুন, এশিয়া কাপ চ্যাম্পিয়ন হওয়াটাকে স্ট্যান্ডার্ড ধরলে খুব খারাপ অবস্থা হবে। এশিয়া কাপ ইন্ডিয়ার বি টিম গেলেও চ্যাম্পিয়ন হতো, ওটা ফ্যাক্টর নয়। ফ্যাক্টর হচ্ছে ইন্ডিয়া যে লেভেলে খেলবে এরপর T20 ওয়ার্ল্ড কাপ কোনো মুখের কথা না। ওখানে আপনাকে অস্ট্রেলিয়া আপনাকে সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ডকে ফেস করতে হবে, ইংল্যান্ডকে ফেস করতে হবে, যারা 300 করে ফেলেছে T20। তো যদি ইন্ডিয়াকে T20 ওয়ার্ল্ড কাপে বেটার পারফরমেন্স করতে হয়, ইন্ডিয়াকে ইমিডিয়েট কোচিং থেকে গৌতম গম্ভীরকে স্যাক করতে হবে, ইমিডিয়েট আপনার আগারকারকে স্যাক করতে হবে ফ্রম দ্য হেড অফ সিলেকশন কমিটি, ইমিডিয়েট। আদারওয়াইজ সেম প্রবলেম হবে যেটা 2007 50 ওভার্স ওয়ার্ল্ড কাপে হয়েছিল। আপনারা মনে করে দেখুন, 50 ওভার্স যে ওয়ার্ল্ড কাপটা হয়েছিল 2007-এ, সেই ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়া ওয়াজ দ্য বেস্ট টিম। এখনও সবাই জানে, সবাই মানেও। সচিন, দ্রাবিড়, সেহবাগ, দ্যাট ইয়াং নাম্বার 1 র্যাঙ্ক ধোনি, রবিন উথাপ্পা, আপনার কাছে কি ছিল না? জাহির খান, হরভজন সিং, উইথ দ্য লটস অফ এক্সপিরিয়েন্সেস। 2011 থেকেও 2007 ওয়াজ আ বেটার টিম, বাট তারা মুখ থুবড়ে পড়েছিল কারণ পরিবেশ ভালো ছিল না, ভেতরে প্রবলেম চলছিল, কোচের সঙ্গে প্লেয়ারদের সমস্যা এবং অতিরিক্ত এক্সপেরিমেন্ট, একটার পর একটা সিরিজে শুধুমাত্র এক্সপেরিমেন্ট করে যাওয়া, যার ফলে টিমটা সেটেল ডাউনই হতে পারেনি। ইমিডিয়েট যদি এই ডিসিশন যদি BCCI না নেয়, রেস্ট ইন পিস ইন্ডিয়ান ক্রিকেট। যে ইমারতটা তৈরি হয়েছিল না চোখের সামনে, সেটা ভেঙে যাবে, কিছু করার থাকবে না। আমরা ইন্ডিয়ান ফ্যান্সরা জাস্ট হাহুতাশ করতে পারবো, এর বাইরে কিচ্ছু করার থাকবে না, এটুকুই গাইজ। ইন্ডিয়ান ক্রিকেটের আই থিঙ্ক ওয়ান অফ দ্য লোয়েস্ট টাইম রাইট নাও, টেস্ট ক্রিকেট অন্তত। দ্যাটস অল, বাই গাইজ।